আপনি যদি নির্জনতা পছন্দ করেন, আদিম অরণ্যের মাঝে একাকী ঘুরে বেড়াতে চান, তাহলে আসতে পারেন ওড়িশার এই অখ্যাত শৈবপীঠে। এই জঙ্গলের পথে হেঁটে হেঁটে আমাদেরকে আবার যেতে হবে মন্দিরের দিকে। দেখুন, এরকম একটা সুন্দর পরিবেশ আর এরকম ওয়েদার, কোনো টুরিস্টের চাপ নেই। আমরা সম্পূর্ণ একা এই নির্জন এলাকায়। কেমন অনুভূতিটা হচ্ছে বুঝতে পারছেন? মানে যারা এসব অফবিট জায়গা পছন্দ করেন, একটু নিরিবিলি পছন্দ করেন, তাদের জন্য এটা আদর্শ জায়গা একদম। সারান্ডা ফরেস্ট ট্যুরে বেড়াতে এলে অথবা কেওনঝড়ে বেড়াতে এলে আপনার ভ্রমণ সূচিতে অবশ্যই রাখবেন ওড়িশার এই অফবিট জায়গাটিকে। বৃষ্টি পড়ছে জোরে, আর এখানে একটা এই টিনের সেট করা রয়েছে, তার তলায় দাঁড়িয়েছে। আমার সারান্ডা ফরেস্ট ট্যুরের শেষ দিনে আমরা ঘুরে এলাম ওড়িশার জটেশ্বর টেম্পল, জটেশ্বর ফরেস্ট, জটেশ্বর ওয়াটারফলস এবং জটেশ্বর লেক থেকে। বারবিল থেকে জটেশ্বর ফরেস্ট বা জটেশ্বর টেম্পলের দূরত্ব 14 কিলোমিটার, আর কেওনঝড় সিটি থেকে জটেশ্বর টেম্পলের দূরত্ব 62 কিলোমিটার। আমার এই পর্বে আমি জানাবো সারান্ডা ফরেস্ট ট্যুর সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনাদের সারান্ডা ফরেস্ট ট্যুর বেড়াতে সাহায্য করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। গুড মর্নিং ফ্রম বারবিল। বারবিলে আজকে আমাদের থার্ড ডে। এখান থেকে আমরা বেরিয়ে যাব সকালবেলা ব্রেকফাস্ট করে। এখানে যাব আমরা জটেশ্বর টেম্পল, জটেশ্বর ওয়াটারফলস, জটেশ্বর লেক, এই সমস্ত জায়গাগুলো ঘুরে আমরা আবার হোটেলে ফিরে আসবো। হোটেলে ফিরে এসে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব বারবিল স্টেশনের উদ্দেশ্যে, কারণ 1:40-এ আমাদের ট্রেন আছে কলকাতা ফিরে যাওয়ার। তাহলে চলুন এখন বেরোনো যাক ডাইনিং হলের দিকে ব্রেকফাস্টের জন্য। তারপর আমরা বেরোবো ওখান থেকে। এসে বসে পড়েছি আমরা ব্রেকফাস্টের জন্য। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, তো আমরা এখন ডাইনিং হলে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এবার ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো। গাড়িকে ফোন করে দিয়েছি, গাড়িও চলে আসবে, ফোন করে দিয়েছি। আজকে আবার ট্রেন লেট আছে, সুতরাং কী হবে কিছু বুঝতে পারছি না। কখন ঢুকবে বারবিলে, মানে 1:20 টাইম আছে, ঢুকবে কখন বুঝতে পারছি না। যাই হোক, আমরা ঘুরে তো আসি, তারপর দেখা যাবে কি হয়। হ্যাঁ, ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেড অমলেট। এই যে চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিই। এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রেডি হয়ে গেছি। আমাদের যে গাড়ির চালক যে উপেন্দ্র এসে গেছে আমাদের এখানে, পিছনে গাড়িটা বার করছে। এবার আমরা বেরিয়ে যাবো আমাদের এই থার্ড ডের যে ট্রিপটা বাকি আছে, জটেশ্বর টেম্পল আর জটেশ্বর ওয়াটারফলস, জটেশ্বর লেক এবং জটেশ্বর ফরেস্ট, সেটা ঘুরতে। চলুন। এখান থেকে জটেশ্বর টেম্পল যেতে সময় লাগবে 8 ঘন্টা মতো। আমরা বেরিয়ে পড়লাম আমাদের থার্ড ডের সাইট সিনের উদ্দেশ্যে। উপেন্দ্র একদম মাথায় ক্যাপ ফ্যাপ পরে চলে এসেছে আমাদের নিতে। হোটেল থেকে বেরিয়ে আমরা এবার রাইট সাইড নিলাম, ডান দিকে, এই আমাদের হোটেলের দিকে, আর আমরা এই ডান দিকে রাস্তা ধরে বারবিল এরিয়া। এখানে একটা
ছোট স্টেডিয়াম মতো আছে, খেলার মাঠ আছে এখানে একটা বড়বিলে। এই যে রুংতা টাউন হলের সামনেই, এখানে এই যে সামনে পেরিয়ে এলাম টাউন হলটা। আমরা যে জটেশ্বর টেম্পল যাচ্ছি ওটাও একটা ফরেস্ট এরিয়া, ফরেস্টের মধ্যেই ওটা, ভালোই লাগবে দেখি। চলুন জটেশ্বর ওয়াটারফলস, জটেশ্বর টেম্পল দেখতে। এখান থেকে নিচের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু পাহাড়টা পুরো মেঘে ঢেকে আছে, যার জন্যে দেখা যাচ্ছে না, স্পষ্ট দেখা যাচ্ছে এখানটায়। এখান থেকে নিচের এই দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে পুরো মেঘ ঢেকে আছে এখন। অসাধারণ একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এই জিন্দাল স্পোর্টস হোস্টেল, এটা হচ্ছে সামনেই, দাঁড়াও এক সেকেন্ড, সামনেই হচ্ছে একটা আয়রন ওর মাইন্স, এই যে ঠাকুরানী আয়রন ওর মাইন্সের গেট, এটা এই যে জিন্দালদের এটা। রাস্তা ছেড়ে এবার এই ডান দিকে জঙ্গলের পথে পুরো এই রাস্তা। আমরা এবার এই রাস্তা ছেড়ে, জঙ্গলের এই রাস্তা ছেড়ে এবার এই বাঁ দিকে যাব, এখানে জটেশ্বর টেম্পলের রাস্তা। চলো এই রাস্তা তো ছোট্ট নদী মতো রয়েছে, শাখো রাস্তা একদম নিচে নেমে যাচ্ছে আবার, আর খুব ঝাঁকুনি হচ্ছে এই সময়। সামনে এই যে ডাউন পুরো নিচে চলে গেছে রাস্তা, এই যে বাইরে থেকে দেখাচ্ছি, এই যে পুরো নিচে, হ্যাঁ পুরো রাস্তা নিচে নেমে যাচ্ছে। দিয়েই আমাদের যেতে হবে জটেশ্বর টেম্পল। এই দেখুন চলে এসেছি আমরা প্রায়। বাবা রে, পৌঁছে গেছি আমরা জটেশ্বর টেম্পল, জটেশ্বর মন্দির। আর রাস্তা যেভাবে জঙ্গলের মধ্যে দিয়ে এলাম, কতগুলো ছোট ছোট পাহাড়ি ঝোড়া কতগুলো পেরিয়ে আসতে হলো। দেখুন জটেশ্বর টেম্পল, পুরো জঙ্গল চারিদিকে। এই ঝোড়াটা পেরিয়ে এলাম আমরা, চারিদিকে পুরো জঙ্গল, মাঝে মাঝে সুন্দর পাখির ডাক আসছে। এই যে
এই হচ্ছে জটেশ্বর টেম্পলের, এইখানে গাড়ি পার্ক করা হলো আমাদের। এইখানেও সেই একই অবস্থা, মানে যেটা আমাদের এই ট্রিপটার সবথেকে মানে বড় পাওনা যেটা হলো যে কোনো ট্যুরিস্টের ঝামেলা নেই, শুধু আমরা যেখানেই যাচ্ছি শুধু আমরা, আর কোনো ট্যুরিস্ট এখানে নেই। জোরে বৃষ্টি এসে গেছে, চলুন ছাতা মাথায় দিতে হবে, একটু ছাতা মাথায় দিয়ে যাব আমরা জটেশ্বর টেম্পল। এই জঙ্গলের পথে হেঁটে হেঁটে আমাদেরকে আবার যেতে হবে মন্দিরের দিকে। দেখুন এটা একটা দারুণ অনুভূতি, জঙ্গলে ঘুরছি আমরা একা, বৃষ্টি পড়ছে, মানে সব কিছু মিলিয়ে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। আর এই পরিবেশের সম্পূর্ণ মজা নিচ্ছি আমরা এই ট্রিপটাতে। সামনেই দেখা যাচ্ছে জটেশ্বর টেম্পল আর জটেশ্বর ওয়াটারফলস। বৃষ্টি পড়ছে জোরে, আর এখানে একটা এই টিনের সেট করা রয়েছে, তার তলায় দাঁড়িয়েছে। আর আমাদের ওই উপেন্দ্র গেল গাড়িতে, ওর মোবাইলটা ফেলে এসেছে, ওটা আনতে গেল, আমরা দাঁড়িয়ে আছি, ও এলে আবার যাবো আমরা মন্দিরের দিকে। চলুন এবার যাওয়া যাক জটেশ্বর টেম্পল দেখতে। এই দেখা যাচ্ছে জটেশ্বর ওয়াটারফলস, আর বাঁদিকেই হচ্ছে জটেশ্বর টেম্পল। জটেশ্বর ওয়াটারফলসটার কাছ থেকে একটু ঘুরে আসি। জটেশ্বর শিব মন্দির। জটাধারী শিবের জটা থেকে যেমন প্রবাহিত হন মা গঙ্গা, এখানেও শিবের জটার মতো অসংখ্য বটঝুড়ির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল জলধারা। তাই এই মন্দিরের নাম জটেশ্বর শিব মন্দির, এবং এই জলপ্রপাতটির নাম জটেশ্বর জলপ্রপাত বা জটেশ্বর ওয়াটারফলস। পুরো জঙ্গলের মধ্যে অসাধারণ একটা জায়গায় অবস্থিত এই জটেশ্বর টেম্পল। চলুন এবার যাই মন্দিরের দিকে। প্রবেশ করলাম আমরা জটেশ্বর শিব মন্দিরে। ভেতরে ঢুকেই আমরা দেখলাম একটি বটগাছের নিচে পূজিত হচ্ছে অসংখ্য শিবলিঙ্গ।
মূল শিবলিঙ্গটির মাথায় পাহাড়ের উপর থেকে টপ টপ করে পড়ছে জলধারা, যা এই জটেশ্বর শিব মন্দিরের মাহাত্ম্য। প্রতি শ্রাবণ মাসে অনেক ভক্ত সমাগম হয় এই জটেশ্বর শিব মন্দিরে। আশেপাশের অঞ্চল থেকে এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসেন জটেশ্বর মহাদেবকে পুজো দেওয়ার জন্যে। জটেশ্বর শিব মন্দিরের এখানে আর একটা ছোট লেক আছে, জটেশ্বর লেক বলবো ওটাকে, ওটাও একটু দেখে আসবো এবার। তো চলুন যাই এবার আমরা জটেশ্বর লেকের। জটেশ্বর শিব মন্দির দেখে আবার আমরা পায়ে পায়ে চলেছি জটেশ্বর লেক দেখতে। এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম নিচে, ওই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের এবার জটেশ্বর লেকের দিকে। পরিবেশটা সত্যি এত রোমাঞ্চকর পরিবেশ, মানে অদ্ভুত ভালো লাগছে আমার। পুরো জঙ্গল একদম। মানে যে কটা জায়গা এই ট্রিপে আমি ভিজিট করলাম, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। মানে যারা এইসব অফবিট জায়গা পছন্দ করেন, একটু নিরিবিলি পছন্দ করেন, তাদের জন্য এটা আদর্শ জায়গা একদম। এই জটেশ্বর শিব মন্দিরের পাশ থেকে যে ঝর্ণাটা, সেই ঝর্ণার জলই বয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে, এই চলে যাচ্ছে ওইদিকে, ওইদিকে চলে যাচ্ছে। আর আমরা জটেশ্বর লেকে যাব এখন এই রাস্তাটা দিয়ে, এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে যাব জটেশ্বর লেক। আমি একটু ভুল করে এগিয়ে গেছিলাম পায়ে হেঁটে, ভেবেছিলাম জটেশ্বর লেক হয়তো পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যাবে, কিন্তু না, গাড়িতে যেতে হবে, গাড়ি চলে যাবে এখানে। তাই আবার চলে এলাম গাড়ির কাছে। হলো কেউ না, শুধু বামনটা পুজো দিচ্ছে আর কেউ নেই। হ্যাঁ, ও চলে যাবে, তো গ্রামের রাস্তা ধরে জানে। গাঁও का आदमी है। হ্যাঁ, हाथ खोल लो। যাই বলো ভাই বলো শোন, আমরা কিন্তু যখন যখন বেরোচ্ছি বৃষ্টি কিন্তু ঠিক আমাদের সাথ দিচ্ছে, মানে এ হয়ে যাচ্ছে, জানো? মাছলি কই একটা রাস্তা দিয়ে অনেকটাই চলে যেতে হচ্ছে জটেশ্বর লেকের দিকে।
জটেশ্বর লেকটা অনেকে মিস করে তো ঘুরতে এলে, এসে কখনো এলে ঘুরে যাবেন জটেশ্বর লেক। এখানে যখন আম হয় তখন অনেক আম হয় বলো। इधर आम खाते रहे पूरा बड़ा बड़ा। জঙ্গলের মধ্যে অনেক বড় বড় আম গাছ আছে, এই যে আম গাছ। इधर কে খায় এসব আম? বাদুর आदिवासी लोग এখানকার আদিবাসী লোক সব খায় এসব আম। बांदर खाए बांदर। এবার আমাদের সামনে হচ্ছে জটেশ্বর লেক। চলে এসেছি আমরা জটেশ্বর লেক। মানে কি বলবো, আবার একটা সুন্দর দৃশ্য, পাহাড়, জঙ্গল, লেক, আর তার সঙ্গে সঙ্গ দিচ্ছে সমানভাবে এই ওয়েদার। দেখুন এবার এই দৃশ্য, কি অসাধারণ না? হ্যাঁ, ও আমাদের উপেন্দ্র নিচে চলে গেছে, ওখান থেকে ডাকছে আমাকে। যাই, উপরটা ঘোলা হয়ে আছে কারণ উপরে পুরো মেঘ হয়ে আছে, তার জন্য এরকম ঘোলা লাগছে, পুরো মেঘ হয়ে আছে উপরটা। চলুন এবার আমরা যাব নিচে, নিচের দিকে, মানে লেকের কাছে যাই, কাছ থেকে লেকের এই সুন্দর দৃশ্য উপভোগ করি। খুব জোরে বৃষ্টি চলে এসছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আপনারাই বলুন, এরকম একটা সুন্দর পরিবেশ আর এরকম ওয়েদার, কোনো টুরিস্টের চাপ নেই, আমরা সম্পূর্ণ একা এই নির্জন এলাকায়। কেমন অনুভূতিটা হচ্ছে বুঝতে পারছেন? এই পাওনাটা এবার ট্রিপে এসে এই যে পেলাম, এই একা একা, মানে শুধু আমরা নির্জনে ঘোরার এই মজাটা, এটা সবসময় সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। সত্যি এই অনুভূতিটা অন্যরকম একেবারে। চলুন এবার একটু এই লেকের পাড় ধরে এগিয়ে যাই, ওই দিকটা যাই একটু। চলো, ওপাশটায় পুরো জঙ্গল, ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে পাহাড় আর জঙ্গল পুরো একদম, এই ওদিকটা পুরোটাই জঙ্গল। আমরা জটেশ্বর যে মন্দির ঘুরে এলাম, মন্দিরটা ওপারেই, ওই জঙ্গলের মধ্যেই। অসাধারণ দৃশ্য এই জটেশ্বর লেকের। ওপরটায় দেখবেন একবার পুরো জঙ্গল কেমন, এই পুরোটাই জঙ্গল। ওপারের জঙ্গল থেকে মাঝে মাঝে বন্য প্রাণী নেমে আসে লেকের জলে জল খাওয়ার জন্যে। এইখানে পাহাড়ের উপর একটা টাওয়ার দেখা যাচ্ছে, এই যে, আর এই টাওয়ার পুরো একদম মেঘে ঢেকে গেছে, পুরো উপরটা, পুরো পাহাড়ের উপরটা মেঘে ঢেকে গেছে একদম। ওপারটা তো পুরো জঙ্গল।
এই এখানে কোনো আদিবাসী গ্রাম আছে, এই যে ছেলেরা সব মাছ ধরছে এখানে, আর এই হচ্ছে লেকের নজারা। দেখুন একটা পুরো মেঘ চলে এসছে একদম পাহাড়ের গায়ে। লাভলি। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হতে চললো আমরা আছি এই জায়গাটাতে। দারুণ সুন্দর জায়গা, ভালো, খুব দারুণ উপভোগ করলাম এই জঙ্গল, এই পাহাড়, এই লেক আর এই পরিবেশ। যতই বলি ছেড়ে যেতে মন চায় না, কিন্তু যেতে তো হবেই। একটা গণ্ডির মধ্যে বাঁধা আছি আমরা, সময়ের একটা গণ্ডির মধ্যে বাঁধা আছি আমরা, তাই আমাদের যেতেই হবে। এই সুন্দর জায়গাকে বিদায় জানিয়ে চলে যাই আমরা। আবার কখনো আসবো সুযোগ হলে এই প্রকৃতিকে উপভোগ করতে। চলুন যাওয়া যাক আমাদের গাড়িতে। হাঁটতে হাঁটতে চলে এলাম একদম রাস্তার শেষ প্রান্তে। এখানেই শেষ হয়ে গেছে রাস্তা, লেকটাও এখানে শেষ হয়ে গেছে, আর এদিকে যাওয়ার জায়গা নেই, পুরোটাই জঙ্গল। সারাউন্ডিং এরিয়া পুরোটা জঙ্গল। ওপারটা একটা গ্রাম আছে, জঙ্গলের ওপারটা এখানে একটা ঘর দেখা যাচ্ছে। খুব সুন্দর, অসাধারণ জায়গা এটা। মানে এইসব জায়গা না অ্যাকচুয়ালি কি বলতো, ভাষায় বর্ণনা করা যায় না। মানে আমাদের কাছে সেই ভাষা নেই, আমরা জানি না অত সুন্দর ভাষায় যে কিভাবে এই জায়গাটাকে বর্ণনা করব। শুধু 2 চোখ ধরে দেখবো খালি, আর দেখে এই জায়গার মজা নেব, উপভোগ করবো খালি এই প্রাকৃতিক দৃশ্যের। গরমকালে এখানে খুব খাওয়া। এই সেই জটেশ্বর টেম্পলের রাস্তা। এইখানে অনেক ভিড় হয়, যে ডালপালা দিয়ে দোকান করেছে। আমরা এই 3 দিন যে ঘুরলাম, ওয়েদারের জন্য আমরা যেমন আমাদের একটা ট্যুর বাতিল করতে হয়েছিল, ক্যান্সেল করতে হয়েছিল, সেটা যেমন একটা খারাপ দিক ছিল, তেমনি এই যে 3 দিনের ওয়েদার আর একটা ভালো দিক হচ্ছে যে এই 3 দিনের এই ওয়েদারের জন্য আমরা ভালোভাবে ঘুরতে পারলাম। গরমে খুব গরমের জন্য কষ্ট পাইনি আমরা, এখন দারুণ ওয়েদার ছিল, বেশ ঠান্ডায় ঠান্ডায় ঘুরলাম। এবং সব থেকে ভালো যেটা পাওনা সেটা হচ্ছে সম্পূর্ণ নিরিবিলিতে ঘুরলাম আমরা, একদম আরামসে সবকটা জায়গা আমরা ভিজিট করলাম। এই একটা দিক আমাদের ভালো দিক, ভালো খারাপ সব মিলিয়েই শেষ হচ্ছে আমাদের এই 3 দিনের সারান্ডা বা 700 পাহাড়ের দেশ ভ্রমণ। তার সাথে রয়েছে এই বড়বিল এলাকার এই সমস্ত জায়গাগুলো। আর এই 3 দিন আমাদেরকে খুব ভালোভাবে ঘোরালো এই আমাদের উপেন্দ্র গোপ ওর নাম। আপনারা যদি কখনো বড়বিলে আসেন আর আধার হোটেলে থাকেন যদি, তাহলে এই উপেন্দ্রকে পেয়ে যাবেন। উপেন্দ্রর নাম্বার দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, বা আমার ভিডিও দেওয়া থাকছে উপেন্দ্রের নাম্বার। এই যে, তো ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন, ওর সঙ্গে ঘুরে আসবেন আপনারা। আমাদের 3rd ডের ট্রিপ কমপ্লিট করে জটেশ্বর টেম্পল, জটেশ্বর ফরেস্ট, জটেশ্বর লেক, এই সমস্ত ট্রিপ কমপ্লিট করে আমরা চলে এলাম আমাদের হোটেল আধার। তো এবার আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে এখন বাজে 1:45 বাজে, মানে 12:45 হয়েছে এখন ঘড়িতে। তো
চেক আউট করার সময় হয়ে গেছে আমাদের। আমরা লাঞ্চ করে নেব, লাঞ্চটা করে নিয়ে তারপর বেরিয়ে যাব আমরা স্টেশনের উদ্দেশ্যে। যদিও আজকে ট্রেন লেট আছে, 1:20, সেখানে ট্রেন আসবে 4:20 নাগাদ। লাঞ্চটা সেরে নিই, লাঞ্চ সেরে নিয়ে এবার বেরিয়ে পড়ছি আমরা। জেলাধার তৃতীয় দিনের সাইট সিন কমপ্লিট করে আমরা বসে আছি এখন হোটেলের রুমে। আমাদের যেহেতু ট্রেন লেট আছে, 1:20 জায়গায় 4:30 সময় ট্রেন, তো সেই জন্যে হোটেল থেকে চেক আউটের সময়টাও একটু পিছিয়ে দিয়েছে, তাই এখন আমরা বসে আছি এখানে। তো এই সুযোগে একটা জরুরি কথা বলে নিই আপনাদেরকে। আপনারা যদি কখনো এই 700 পাহাড়ের দেশ সারান্ডা আসার প্রোগ্রাম করেন, তাহলে আপনারা বড়বিলে যদি থাকেন, বড়বিলে আপনারা এই হোটেল আধারে এসে থাকতে পারেন। হোটেল আধারের একটা বিশেষ সুবিধা রয়েছে, এনারা এই 700 পাহাড়ের দেশ সারান্ডা ফরেস্ট আর বড়বিলের কিছু কিছু জায়গা সবকিছু মিলিয়ে 2 রাত্রি 3 দিনের একটা প্যাকেজ করানো। আপনারা এই প্যাকেজেও আসতে পারেন। হোটেলটা সুন্দর হোটেল, খুব ভালো হোটেল, লোকেশনটাও খুব ভালো। এদের খাওয়া দাওয়ার কথা তো তুলনা করা যায় না, মানে খাওয়া দাওয়ার কথা সত্যি খুব ভালো খাওয়া দাওয়া, ভালো গাড়ি দেয় এরা ট্যুর করার জন্য, ভালো ড্রাইভার দেয় এবং খুব ভালোভাবে টোটাল প্যাকেজটা অ্যারেঞ্জ করে এরা। এনাদের হোটেলের নাম্বার আমি দিয়ে দিলাম, আপনারা ফোন করে কথা বলে নিয়ে প্যাকেজের কি রেট আপনারা ঠিক করে নিতে পারেন ফোনে কথা বলে। যদি সুবিধা মনে করেন তাহলে চলে আসতে পারেন এই প্যাকেজ বুক করে, ভালো লাগবে আপনাদের। সমস্ত প্রোগ্রামটাই হোটেল মালিক যিনি আছেন উনি নিজে দায়িত্ব নিয়ে করান, খুব ভালোভাবে করিয়ে দেন, কোনো চিন্তা নেই। যেমন আমাদের একটা ঘটনা ঘটেছিল, আমরা সেকেন্ড দিন ট্রিপে আমরা গেছিলাম 700 পাহাড়ের দেশ সারান্ডা ফরেস্ট ভ্রমণে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সারান্ডা ফরেস্ট ঘোরা হয়নি, আমাদের পারমিশন দেয়নি, ফরেস্টে ঢোকার অনুমতি দেয়নি। তখনই আমরা ঠিক করলাম, ঠিক আছে যখন আমাদের সারান্ডা ফরেস্ট ঘোরা হচ্ছে না, তাহলে আমরা কেওনঝড়ের দিকটা চলে যাই প্রোগ্রাম। উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং ওনার যে ড্রাইভার ছিল তাকে বলে দিলেন ওনাকে নিচে নামিয়ে নিয়ে আসো, নামিয়ে নিয়ে এসে কেওনঝড়টা ঘুরিয়ে আনো। আমরা সেদিনকার কেওনঝড় ঘুরে এসেছিলাম। আমার বড়বিল কেওনঝড় যে ভিডিওটা আছে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা। তাই আপনাদেরকে বলছি, আপনারা যদি বড়বিল আসার পরিকল্পনা থাকে তাহলে এই হোটেল আধারে ফোন করে চলে আসতে পারেন নিশ্চিন্তে, খুব ভালোভাবে এনারা ঘুরিয়ে দেন। 2 রাত 3 দিনের প্যাকেজ আছে, 3 রাত 4 দিনের প্যাকেজ আছে, করে নিতে পারেন। লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে বললাম আমরা হোটেল আধার ছেড়ে। এবার যাচ্ছি বড়বিল স্টেশনের দিকে। রাস্তা জ্যাম থাকার জন্য আমরা একটু ঘুরপথে যাচ্ছি বারবিল স্টেশনের দিকে। তো বারবিল শহরের এদিকটায় একটু বেশ জমজমাট, বেশ কিছু দোকানপাট মার্কেট রয়েছে, বেশ কিছু হোটেল লজ রয়েছে। আমরা বড়বিল স্টেশন আজকে একদম ফাঁকা, ট্রেন নেই তো, সব তো জানি ট্রেনের টাইম দেরিতে, ট্রেন লেটে ঢুকবে, যার জন্য ফাঁকা একদম। স্টেশন চলে এলাম, বড়বিল স্টেশন। বৃষ্টি পড়ছে বেশ জোরেই এখন। চলে এসেছি বড়বিল স্টেশনে। স্টেশন চত্বর এখন একদম ফাঁকা, যেহেতু ট্রেন লেটে আছে, 4:03 দেখাচ্ছে ট্রেন ঢুকবে। ফাঁকা স্টেশন একদম। এখানে কিছু লোক বসে আছে, এই যে
আমরা একটু আগেই চলে এসেছি, এখন বাজে 3:37। ট্রেনের টাইম প্রথমে দেখাচ্ছিল 4:03 আসবে, এখন দেখাচ্ছে 4:27, মানে অনেক লেট। 4:27 ঢুকবে, তারপর কখন ছাড়বে জানি না। হাওড়া পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে, 1টা বেজে যাবে হয়তো, দেখা যাক কী হয়। 1:20 বড়বিল ছেড়ে যাওয়ার কথা, 1:20 টাইম, এখন বাজে 5:02 ঢুকছে জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে। হাওড়া বড়বিল জনশতাব্দী ঢুকছে, এখন বেরোবে কখন কে জানে। এই D1 এই দাঁড়িয়ে আছে 12022 বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, যার নির্দিষ্ট টাইম 1:40 বারবিল থেকে ছেড়ে রাত্রি 8:55 হাওড়া পৌঁছানোর কথা। কিন্তু যেহেতু আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য ট্রেন লেট ছিল, তাই এখন ট্রেন ছেড়ে কখন পৌঁছবে সেটা বলা যাচ্ছে না। সময় এখন 5:45। হাওড়ার উদ্দেশ্যে রওনা হলো বড়বিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। বড়বিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস কখন পৌঁছবে জানি না। 6.5 ঘন্টাও যদি হিসেব করে ধরা হয় তাহলে হয় 12:30, সেটা হয়তো 1:30-2 হয়ে যেতে পারে। দেখা যাক কখন পৌঁছবে। সময় এখন ভোর 3:45। দীর্ঘ 10 ঘন্টা সময় নিয়ে বারবিল হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস পৌঁছলো হাওড়া স্টেশনে। আমরা এবার কিছুক্ষণ হাওড়া স্টেশনে অপেক্ষা করবো, কেন এখন কোনো গাড়ি পাবো না। আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমরা রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। কিছুটা খারাপ লাগা, তার থেকে অনেক বেশি ভালো লাগা নিয়ে শেষ করছি আমার এই সারান্ডা ট্যুর পর্বটি। আপনাদের সঙ্গে আমার কথা হবে আমার অন্য কোনো ভিডিওয়।